করছিলাম মনে হয় না। আচ্ছা দেখো তো, এটা কি আমি করে দিব নাকি এটা পারবা? হ্যাঁ, 3.2 অ্যাম্পিয়ার, রাইট। আমি দুইটা ভাবে করাবো। ফার্স্টে একটা হচ্ছে যেটার সাথে তোমরা পরিচিত, ওইটা ধরে, এন্ড দেন হচ্ছে প্রথমে আমরা যেটা করতে পারি, এই 20 আর 80 এর মধ্যে দুইটা কমন নোট, তাই না? আচ্ছা, ফার্স্টে সার্কিটটা আমি একদম আঁকি। Sorry. আচ্ছা, একটু বলো তো আমাকে ভাই, এইটা আবার এইটা, এই দুটার মধ্যে কি দুইটা কমন পয়েন্ট না? 20 আর 80-র মধ্যে। জি ভাইয়া। ওকে, তো দেখো তো 20 আর 80 প্যারালাল কত হয় একটু ক্যালকুলেট করে। সেটা আমরা এই দুইটাকে দিয়ে দুইটা জায়গায় রিপ্লেস করে দিই। ক্যালকুলেট করে বলো আমাকে। আচ্ছা, তাহলে আমরা যেটা করলাম, এটা মুছে দিলাম, এখানে লিখে দিলাম 60। আচ্ছা, এবার এই দুইটা প্যারালাল করে বলো তো, এই দুইটা তো প্যারালাল, তাই না? এটা কি বুঝে? জি ভাইয়া। এই দুইটার 12 আর 6 প্যারালাল কত হয় দেখো তো। ও, তাহলে আমি এটা মুছে দিলাম, এখানে থাকলো খালি 4। আচ্ছা, এই 4 আর এই 16 তারা তো সিরিজে, তাই না? জি ভাইয়া। তাহলে তাদেরকে বাদ দিয়ে আমরা লিখে দিলাম 20। এখান থেকে একটু পর্যন্ত 20। এই 20 আর এই 60 তারা কিসে আসছে, সিরিজে না প্যারালালে? প্যারালাল। কত আছে দেখো তো। কত ভাই? 15। 15। এই 15 আর এই 15 কিসে? প্যারালাল। সো 15 প্যারালাল করলে আসবে 7.5। এই 7.5 আর 5 কিসে আছে? সিরিজে। তাহলে কি লিখলাম, এটা মুছে দিলাম, 12.5। কেমন হয়েছে? ভাই 12.5 তো 3.2 আসে তো না ভাই? জি ভাইয়া। আচ্ছা, এবার দেখি 60 আর 12। আচ্ছা, হ্যাঁ, এটা তো একটা ঝামেলা। ঝামেলাটা কি, আহ, 12 আর 8 তুমি সিরিজে রাখছো এখানে, বাট 12 আর 8 তো ওভাবে সিরিজে নাই। জিনিসটা হচ্ছে স্ট্রাকচারটা এভাবে রাখলে এরকম 12, 6,
তার সাথে সিরিজে হচ্ছে 80 আর 20। বুঝতে পারছো? মানে আমাদের কিন্তু এক্সক্লুসিভলি যখন নোট শেয়ার করা তখন আমরা সিরিজ বলি, তার মানে এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স, যদি এ হয় এটা বি হয়, তারা সিরিজ, ঠিক আছে। কিন্তু এখানে যদি আরেকটা থাকে সি রেজিস্ট্যান্স, তখন তুমি এ অথবা সি কাউকে বি এর সাথে সিরিজে বলতে পারবে না। তোমার তখন করতে হবে কি, এ আর সি এর প্যারালাল কত সেটা বের করতে হবে, সেই রেজিস্ট্যান্সটা বি এর সাথে সিরিজে আছে, এভাবে বলা যায়। আমার কথাটা কি বুঝছো ভাই? জি ভাইয়া বুঝছি। ওকে, সো দ্যাটস ওয়াই হচ্ছে 12 আর 8 ওভাবে সিরিজে বলা যাবে না। মানে একটা নোট শেয়ার করবে এক্সক্লুসিভলি, জাস্ট তারা দুইজনই শেয়ার করবে। এখানে 12 আর 8 এর মধ্যে একটা নোট আছে, এটা ট্রু, বাট এই নোটে আরো অনেক কিছু আছে। এই নোট 20 শেয়ার করতেছে, এই নোট 6 হোমো শেয়ার করতেছে। এরকম হইলে তখন আমরা লিখতে পারবো না আর কি। আচ্ছা, এই গেল 2.2 এর ব্যাপার। আচ্ছা, এবার এটার সাথে হয়তো পরিচিত, হয়তো না, তেমন কিছুই না। কন্ডাক্টিভিটি যে টার্মটা, কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্স এর অপোজিট। সো জি কে ডিনোট করা হয় 1/r দিয়ে। তো কোন একটা সার্কিটে যদি কখনো তোমাকে ইন্ডাকটেন্স বের করতে বলে, যে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স, ধরো এইটা দেখো 8 সিমেন্স, এটাকে সিমেন্স বলা হয়, 4 সিমেন্স, 2 সিমেন্স, 6 সিমেন্স সব দিয়ে দেওয়া, তোমাকে কোয়েশ্চেন করলো যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি বের করো। ইন দ্যাট কেস তুমি কি করবা, প্রথমে কন্ডাক্টেন্স গুলাকে সবগুলাকে রেজিস্ট্যান্সে নিয়ে যাবা। রেজিস্ট্যান্সে নেওয়ার পর দেন তুমি হচ্ছে তাদেরকে আবার সলভ করবা, নর্মাল যেভাবে করো। দেন যে ভ্যালুটা আসলো সেটাকে আবার ইনভার্স করে কন্ডাক্টেন্সে নিয়ে যাবে। কি বুঝছো ভাই? জি ভাই বুঝছি। ভাই এটা আবার বলবেন? হ্যাঁ, আমাকে যখন কোনো জায়গায় কন্ডাক্টেন্স দেওয়া থাকবে তখন আমার কাজ হচ্ছে যে তারকে রেজিস্ট্যান্সে নিয়ে যাওয়া। প্রত্যেকটা কন্ডাক্টেন্সকে ইন্ডিভিজুয়ালি দেখো, 8 কে আমি যদি ইন্ডিভিজুয়ালি নিই সে কি হয়ে যাবে 1/8 ওহম। 4 সিমেন্স কে নিলে হবে হচ্ছে 1/4 সিমেন্স, 2 সিমেন্স কে নিলে 1/2 ওহম। প্রত্যেকটাকে সিমেন্স থেকে এভাবে ওহমে নিয়ে যাবে, নিলাম। এরপরে আমরা তো জানি হচ্ছে ওহমের সার্কিট মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কেমনে বের করে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেম টেকনিকে বের করলাম, আগে এত বছর ধরে যেভাবে করতেছে সেভাবেই। দেন হচ্ছে যে ভ্যালুটা আসলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে, সেটাকে ইনভার্স করে আমরা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, সেটা সিমেন্সে ওই ভ্যালুটা বের করে ফেললাম। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে আই থিঙ্ক সুবিধা হবে। সাপোজ হোয়াইট বোর্ডে যাই আমি, নিয়ে যাবো। রেজিস্ট্যান্স নিলে কি আছে, কি দাঁড়াবে সার্কিটটা, 0.5, 0.5, 0.25, সবগুলা কিন্তু ওহম, আমি ওহম গুলা লিখি, ওহম ওহম করলাম। তো এরপর যখন এটা সলভ করবো, এই সার্কিটটা তুমি সলভ করে দেখবা আনসার আসা হচ্ছে 0.5 ওহম। দেখো তো আসে কিনা। আচ্ছা, তো এই যে 0.5 ওহম আসলো, সেটাকে যদি আবার ইনভার্স করি তাহলে কি পাবো, 2 সিমেন্স। তার মানে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স হচ্ছে 2 সিমেন্স। এটা কি বুঝছো ভাইয়া? আচ্ছা, এইখানে তুমি যদি চাও আরেকটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো, যদি এমনে বের করতে না চাও, রেজিস্ট্যান্স নিতে মন যাচ্ছে না তোমার, আরেকটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো, হুইচ ইজ, আমরা রেজিস্ট্যান্সে প্যারালাল হলে কি করি,
ওয়ান ইনভার্স করে তারপর যোগ করে আবার ইনভার্স করি, আর সিরিজ হলে যোগ করি। কন্ডাক্টেন্সের কেসে তুমি যদি অপোজিট কাজটা করো, অপোজিট কাজ মানে কি, প্যারালাল হইলে যোগ করে দিবা, আর সিরিজ হইলে ইনভার্স করে যোগ করবা। তার মানে যখন সার্কিটটা দাঁড়াবে এরকম, এই 2 আর 2 প্যারালালে, তাদেরকে একসাথে করলে হয়ে যাবে 4 সিমেন্স আর 4 সিমেন্স। এভাবে কি মিলবে আসলে? আচ্ছা না, দরকার নেই, এটারও ঝামেলা হবে, থাক। আমরা এভাবেই করব যে কন্ডাক্টেন্স দেওয়া থাকলে রেজিস্ট্যান্সটা নিয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে ইনভার্স করে দিতাম। আমি এখন কি ব্যাপারটা ক্লিয়ার ভাই? কন্ডাক্টেন্স সাপোজ আমি ধরে নিলাম কারো কন্ডাক্টেন্স হচ্ছে 5 সিমেন্স, তার মানে হচ্ছে সেখানে 1 ভোল্টেজ দেওয়া হইলে তার মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়। সেই কন্ডাক্টরের 2 প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স যদি 1 ভোল্ট হয় 2 প্রান্তের মধ্যে, মানে ভি, এটা ধরো এ মাথা, এটা বি মাথা, হ্যাঁ, তাহলে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু যদি 1 ভোল্ট হয়, তাহলে সেই কন্ডাক্টর দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়। এটা আসলে রেজিস্ট্যান্সের মতোই। আমি যখন রেজিস্ট্যান্স এর ডেফিনেশন দিই, রেজিস্ট্যান্স সাপোজ 5 ওহম, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করার জন্য 5 ভোল্ট লাগে, তাই না? তাহলে কন্ডাক্টেন্স তো উল্টা, আই বাই ভি। তাহলে এখানে বলা যায় 1 ভোল্ট যদি 2 প্রান্তের মধ্যে ডিফারেন্স হয়, সেই 2 প্রান্তের মধ্যে এত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়। বুঝছো ভাই? আচ্ছা, আমরা একটা প্রিন্সিপাল শিখবো এখন। এটা সর্ট অফ কারেন্ট ডিভাইডার, সেটার পর আমি শর্ট সার্কিটটা একটু এক্সপ্লেন করি। ধরো এখানে যে কোনো একটা ভোল্টেজ আছে, আচ্ছা, এখানে যদি R1 হয়, এটা যদি R2 হয়, এখানে কারেন্ট যদি I1 হয়, এখানে যদি I2 হয়, তাহলে I1 ইকুয়াল টু হবে R1 প্লাস R2 সিমিলারলি I2 ইকুয়াল টু হচ্ছে R1 প্লাস R2 R1 ইন্টু, এটা কি লিখে রাখো খাতা, এটা কি আগেই জানতা এই ফর্মুলা দুইটা? কিভাবে বুঝি নাই? শান্ট রুলের একটা অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ, বাট এমনি এটাকে কারেন্ট ডিভাইডার রুল হিসেবে মেইনলি পরিচিত আর কি এটা। আচ্ছা, এটা একটু লিখে রাখো, এটা দিয়ে আমরা হচ্ছে সার্কিটের যেখানে 2টা রেজিস্ট্যান্স, এমন টাইপের ম্যাথ করতে পারি। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল, তোমার এখানে একটা সার্কিট, সেখানে 10 ভোল্ট আছে, হ্যাঁ, এখানে 2 ওহম, এখানে 3 ওহম, হ্যাঁ, তো এটাকে ধরলাম I1, এটাকে ধরলাম I2, তাহলে I1 এর ভ্যালু কত হবে? 2 প্লাস 3, এখানে 3 ইন্টু 10, আর I2 এর ভ্যালু হবে, এটাও 2 প্লাস 3, এখানে 2 ইন্টু 10, তারপর যত আসে রেজাল্ট তত। মানে এটার অ্যাপ্লিকেশনটা কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন চিন্তা করো কোন একটা জায়গায় যদি শর্ট সার্কিট থাকে। শর্ট সার্কিট থাকা মানে কি, কোনো রেজিস্ট্যান্স নাই, একদম জিরো রেজিস্ট্যান্স, একদম ডিরেক্টলি কারেন্ট যেতে পারে এখান থেকে। তাহলে এটা একটা I2 I1, তাহলে I2 এর I1 এর ভ্যালুটা কত হবে তাহলে? এখানে কি জিরো বসে যাবে না? দেখো তো, আর এখানে জি জিরো ভাই। বসার মানে কি, I1 দিয়ে কোনো কারেন্টই যাবে না, এই কারেন্টটা জিরো হয়ে গেল, সব কারেন্ট কি ডিরেক্ট এদিক দিয়ে যাবে না? সো এটাকেই বলা হয় হচ্ছে শর্ট সার্কিট, যে একটা পথে যখন রেজিস্ট্যান্স একদম জিরো হয়ে যায়, সেই পথ দিয়েই সব কারেন্ট যায়, অন্য কোনো
মানে অপশনাল কোনো পথ থাকলেও সেখান দিয়ে কোনো কারেন্ট যায় না, এবং এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে শর্ট সার্কিট। আচ্ছা, বজরুল তোমাদের ক্লিয়ার তো না? আচ্ছা, এই এক্সাম্পলটা ভাইয়া। তাহলে বোঝা যাচ্ছে কিনা দেখো তো, যে এখানে 14 অ্যাম্পিয়ার ছিল, তো দুইটা রেজিস্ট্যান্স যখন, আচ্ছা তোমরা এটা একটু ক্যালকুলেট করে দেখো যে এখানে আসলে 10 আর 4 পাওয়া যায় কিনা, আমাকে একটু কনফার্ম করো, ক্যালকুলেট করো। যদি দেওয়া না থাকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে যেটা করতে পারো যে মানে এই 14টা দুইটা ভাগে যে ভাগ হয়ে যাবে, এটা এভাবেও করা যায় যে যদি এখানে টোটাল আই থাকে তাও হয়ে যাবে। এভাবে ক্যালকুলেট করো। R1 plus R2, R2 into I2, তো এটা দিয়ে এটা কি 10 আর 4 আসে না? আচ্ছা, আর এখানে যেহেতু এটা শূন্য, তাহলে এখানে চলে আসে 0। এটাই হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম, আর এটা কিন্তু মেক সেন্স, তাই না? যে যেখানে রেজিস্ট্যান্স কম সেখানে তো কারেন্ট যেতে যাবে। এই কেসটাও দেখো, এখানে 10 ওহম, এখান দিয়ে বেশি কারেন্ট যাচ্ছে, এখানে 25 ওহম, এখান দিয়ে কম কারেন্ট যাচ্ছে। মানে যেখানে রেজিস্ট্যান্স বেশি অলওয়েজই সেখান দিয়ে কম কারেন্টই যাবে, এটাই মেক সেন্স। তো যেখানে হচ্ছে রেজিস্ট্যান্স একদমই শূন্য, সেখান দিয়ে সব কারেন্টই যেতে যাবে, এটাই আর কি। আচ্ছা, তো এই গেল আমাদের শর্ট সার্কিটের ব্যাপারটা। এখন তোমরা এই সার্কিটে সলভ করার চেষ্টা করবা। এটা কিরকম ব্যাপারটা? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, তোমরা এটা চেষ্টা করো। এ থেকে বি দুইটা মাথা, এটা হচ্ছে বি মাথা, এটা হচ্ছে এ মাথা। এদের মধ্যে এই প্রত্যেকটা রেজিস্ট্যান্স আছে এবং প্রত্যেকটারই ভ্যালু হচ্ছে 6 ওহম। এটাও 6, এটাও 6, এটাও 6। এখানে একটা তার আছে আবার। তো তোমাদের কাজ হচ্ছে এ থেকে বি মাথার মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, এটা ক্যালকুলেট করবা। তোমরা একটু ট্রাই করে দেখো। আচ্ছা হ্যাঁ, এটা একটা পয়েন্ট। তো এখানে চিন্তা করার জন্য ভালো হচ্ছে, প্রথমে এটা তো এ পয়েন্ট, তাই না? তো এইটা মাথা যখন ক্রস করলো একটা চেঞ্জ হয়ে যাবে। তো এটাকে তুমি বি তো আর ধরতে পারবে না, এটাকে তুমি ধরে নাও সি, বিকজ বি তো এই মাথায় আছে, এটা তো বি আছে। কিন্তু চিন্তা করে দেখো, এইটা এটা পুরো কানেক্টেড না? তার মানে এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে কি এটাও বি পয়েন্ট হয়ে গেল না? তাইলে আমি নামকরণটা কিভাবে করতে পারি? সরি, নামকরণ করতে পারি হচ্ছে আহ, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, একটু গেল। আচ্ছা, তাহলে তো এটাও বি পয়েন্ট, তাই না? আচ্ছা, এখন এটা যেহেতু বি পয়েন্ট, আবার চিন্তা করে দেখো, এটার সাথে এটা এমনি কানেক্টেড, তার মানে কি এটা এ পয়েন্ট, এটা এ হওয়া মানে কি এটাও এ, এটাও এ না? তাইলে দেখো, এখন আমি সবগুলোর নামকরণ করে ফেলছি নোট গুলার নেমে। দেখো, এটাও এ আর বি এর মধ্যে, এটাও এ আর বি এর মধ্যে, এটাও এ আর বি এর মধ্যে। তার মানে এটাকে যদি এ মাথা ধরি, এটাকে বি মাথা ধরি, তাদের মধ্যে 3টা 6 ওহম আছে। দেখো, তোমরা বুঝে, তোমরা এবার নিজে একটু চেষ্টা করো খাতায় এঁকে, তাহলে আই থিঙ্ক বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। বলবেন 3টা 6 ওহম কিভাবে? আচ্ছা, আমাকে কোয়েশ্চেন যেটা ছিল একটু আগে আগে, আচ্ছা এ বি, আচ্ছা এই অবস্থায় যদি বলতো এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে, তাহলে তো আমাদের ভ্যালু হতো 18, তাই না? এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমি করলাম কি, মানে এখন কোয়েশ্চেনে এই দুইটা কানেক্ট করে দিল, এই দুইটার মাঝখানে একটা দিল, আর হচ্ছে এখানে একটা দিল। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখন আমার এ আর বি প্রান্তের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। আচ্ছা, তাহলে এটা তো এ প্রান্ত আর এটা বি প্রান্ত, একটু নিয়ে তো কোনো সমস্যা নাই, তাই না?
না ভাইয়া। এটা এ, এটা বি, ঠিক আছে। এখন এটা যদি বি হয়, এই তারটা ধরে 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 কি এটাও বি না? আর এটা যদি এ হয়, এই তার ধরে 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 এটাও এ। একটু কি ক্লিয়ার দেখো তো? ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে এখন এ আর বি এর মধ্যে একটা 6 বসাইলাম, একটা 6 যা যা পাচ্ছি বসাই দিচ্ছি। এখানে আবার বি আর এ এর মধ্যে আরেকটা 6, এখানে আরেকটা 6, এখানে এ আর বি এর মধ্যে আরেকটা 6, আরেকটা 6। এই হচ্ছে আমাদের কথা। আচ্ছা, রাওয়াত বদরুল ক্লিয়ার তো না ভাই? জি ভাইয়া। ওকে। আচ্ছা, এবার তোমরা এটা করবা এবং এখানে তো রেজিস্ট্যান্সের কোনো ভ্যালু দেয় না, তোমরা র্যান্ডম একটা ভ্যালু ধরে নাও। চিন্তা করি কি ভ্যালু ধরা যায়, কি ভ্যালু ধরলে একটা সুন্দর আনসার আসবে। যদি 2 করে ধরো, হ্যাঁ 2 করে ধরো, সবগুলা ধরে নাও, সবগুলা রেজিস্ট্যান্সের মান হচ্ছে 2। ধরে নাও সবগুলা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 2। এটা ধরে এই ম্যাথটা ক্যালকুলেট করো। নোটগুলোর নাম তোমরা নিজেরাই বানাবো। তোমার কাজ হচ্ছে এ আর বি নোডের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবা। কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন নোড এ এন্ড বি। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, লাস্ট দুই মাথার মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। R1, R2, R3, R4, R5 সবার ভ্যালু ধরে নাও 2 ওহম। ক্যালকুলেট করো, আনসার আসলে আমাকে বলবে। এটা তো এ নোড, কোনো সমস্যা নাই। আচ্ছা আমি এটা আঁকি, এখানে যে ঘিজিমিজি হয়ে গেছে, আবার আঁকি। টোটাল 5টা রেজিস্ট্যান্স ছিল, আগে 5টা রেজিস্ট্যান্স এঁকে ফেলি। 1, 2, 3, 4, 5। আচ্ছা, এবার দাগগুলো কোথায় কোথায় ছিল দেখি। প্রথমটার পরে একটা, সেকেন্ডটার থেকে প্রথমটা আবার কানেক্ট করছে, থার্ডটা ইন্ডিভিজুয়াল, থার্ডটার পরেরটার সাথে লাস্টেরটা কানেক্ট করছে। আচ্ছা, তাহলে প্রথমটার সাথে সেকেন্ডের পরে কানেক্ট করছিল, তাহলে আমি দাগ দিয়ে দিই এভাবে। আচ্ছা, আর সেকেন্ডের সাথে কানেক্ট করছিল হচ্ছে ফোর্থটার পরে, এখান থেকে এখানে একটা দাগ দিয়ে দিলাম, হয়ে গেল। আর একটা ছিল থার্ডটার পর, এই গেল আমার 10। এবার আমি ইচ্ছা আমার এখানে এ এর দূর আমি জানি, আর এখানে বি এর টুকু আমি জানি, আর কিছু আমার এরপর আমি নিজে নিজে বসাবো আর কি। আচ্ছা, তো নিজে নিজে বসানোর পার্টটাতে একটা কাজ করতে পারি, যে এখানে যেহেতু একটা বি আছে, আমি ঘুরে ফিরে কি এখানে একটা বি বলতে পারি না, এই নোটটার ভ্যালু নামও বি। আচ্ছা, আর কোনো আরেকটা আর কি বলা যাচ্ছে, হ্যাঁ এটাকে এ বলা যায়। আচ্ছা, তাইলে যে কাজটা করতে পারি, এ আর বি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স হচ্ছে এটা আছে, সো আমি এটা বসাই দিই। এ বি, এ আর বি, প্রত্যেকটা ভ্যালু 2 ধরতে বলছে তাই না, তাহলে এ আর বি এর মধ্যে একটা 2 আছে, এই 2 বসাই দিলাম, তাহলে আমার এটা ডান। আমার তো এ আর বি এর মধ্যেই বের করতে হবে, সো এ আর বি এর মধ্যে একটা 2 পাওয়া গেছে, একটু আমাদের আপাতত সাকসেস। ঠিক আছে, এখন বাকি 4টা নিয়ে ডিল করতে হবে, এটা 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 এটা। কি করা যায়? এখন আর কোনো এবি নাই, তাহলে নতুন নোড বানাইতে হবে। তো এই রেজিস্ট্যান্স ক্রস করলে একটা নতুন নাম দিলাম, সাপোজ কি দিব, সি দিলাম। আচ্ছা, এটা যদি সি হয় তাহলে ঘুরে 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 কি এটাও সি, তাইলে আমি একটা নতুন নোড বানাই এখন, সি। এটা যদি সি নোড হয়, এ আর সি এর মধ্যে কি 2টা রেজিস্ট্যান্স আছে না? তাইলে আমি এখানে বসাইলাম হচ্ছে গেল সি নোড।
সিটা ইন্ডিভিজুয়ালি লিখি, এইটা হচ্ছে পয়েন্ট সি। আচ্ছা, আবার বি আর সি এর মধ্যে একটা দুইটা আছে, তাহলে বি আর সি এর মধ্যে দুইটা বসায় দিই। আচ্ছা, এখন ক্যালকুলেট করে দেখো তো। সি এ বি এর প্যারালাল এটা বুঝি নাই, কিন্তু সি পয়েন্টটার সাথে এ এরও কানেকশন আছে, সি পয়েন্টের সাথে বি এরও কানেকশন আছে। আমি এটা যে প্যারালালে দিতে হবে এমন না, তুমি যদি সি পয়েন্ট এখানেও রাখো কোনো সমস্যা নাই। ধরো সি বাইরে একটা পয়েন্ট রাখলাম, কোনো সমস্যা নাই, তাইলে এ আর সি এর মধ্যে এরকম একটা এখানে একটা রাখলাম, বাট আবার এটার সাথে এটা কানেক্ট করতে হবে, বিও কানেক্ট করতে হবে সিমিলার ওয়েতে। এটা হচ্ছে সি, এই আর কি। আচ্ছা, এইভাবে করলে এক আসে তো না? ফাইভ আস, প্রত্যেকটার ভ্যালু ফাইভ বলে দেয়, ফাইভ বলে দেওয়া ইকুইভ্যালেন্ট, দরকার নেই, খুব কমপ্লিকেটেড আর কি, এটাতে আমরা যাবো না। আচ্ছা, এখন আমরা ওই মোটামুটি সার্কিট সলভের অনেক কিছু দেখলাম। স্টিল আমাদের সার্কিট সলভিং এর আরো কিছু নলেজ শেখা বাকি আছে, সেগুলো আমরা দেখবো। যেমন আমরা এতদিন যা যা করতে পারি, যে যদি সার্কিটে একটা ভোল্টেজ সোর্স থাকে, জাস্ট একটা, এবং দেন কিছু রেজিস্ট্যান্স থাকে, তাহলে হয়তো আমরা সিরিজ প্যারালাল ধরে বানায় ফেলতে পারবো। বাট যদি সার্কিটে ইন কেস দুইটা দিয়ে দেয়, মনে করে এটা একটা সার্কিট, এখানে আরেকটা ব্যাটারি, এখন যদি তোমাকে জিজ্ঞেস করে এটা দিয়ে কতটুকু কারেন্ট যাবে, এটা দিয়ে কতটুকু কারেন্ট যাবে, এটা দিয়ে কতটুকু কারেন্ট যাবে, এটা কিন্তু তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করে সেভাবে পারবা না। তো এটার জন্য আরেকটা, এটা একটু কমপ্লিকেটেড সার্কিট, কমপ্লেক্স সার্কিট সলভ করার জন্য আমাদের আরেকটা মেথড আছে, যেটাকে আমরা বলি কারশফস ল আর কি, যেটা আমরা এই চ্যাপ্টারেই দেখবো একটু পরে। আচ্ছা, এখন চলে আসি ইলেকট্রোমোটিভ ফোর্স। এই দুইটা ফর্মুলা মনে হয় তোমাদের জানা, তাই না? একটু দেখো তো। আমরা ডেফিনিশন শিখছিলাম মনে হয় যে ইউনিট চার্জকে পুরো সার্কিট রোটেট করে আনতে যেই পরিমাণ ওয়ার্ক ডান হয় তাকে ভোল্টেজ বলে, এরকম কিছু কি ছিল? ওকে, সো এটাই হচ্ছে ডেফিনিশন ভোল্টেজের, যে ডব্লিউ বাই কিউ, ইউনিট চার্জকে পুরো সার্কিট ঘুরে আনতে যে ওয়ার্ক ডান। আচ্ছা, এই আচ্ছা এই ইকুয়েশনও মনে হয় তোমাদের পরিচিত। ই কে এখানে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা এটা সবকিছু যোগ করে আলটিমেটলি থাকে আই আর প্লাস আই। এই ফর্মুলা 19 ছিল আই থিঙ্ক, তাই না? দেখো তো। ওকে, এখানে স্মল আর দিয়ে বোঝানো হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর ক্যাপিটাল আর দিয়ে বোঝানো হচ্ছে এই যে এক্সটার্নাল যা যা এলিমেন্ট থাকে তার রেজিস্ট্যান্স। তো ই ইকুয়াল টু আই আর, আই হচ্ছে সার্কিটের কারেন্ট, আর হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, আর স্মল আর হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, হ্যাঁ, আমাদের এখানে একই, মানে পটেনশিয়াল ডিফারেন্স আসলে দুইটা পয়েন্টের মধ্যে ইউজুয়ালি বলতে বোঝানো হয়। যেমন যখন আমি বলবো যে এই বাল্বের অ্যাক্রসে, তখন আমি এটা কখনো বলতে পারবো না এই বাল্বের অ্যাক্রসে ইলেকট্রোমোটিভ ফোর্স কত, আমি অলওয়েজ বলবো এই বাল্বের অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স কত। তখন আমি ক্যালকুলেট করবো ভি ইকুয়াল টু আই আর। আর যখন এই পুরো সার্কিটের জন্য বলবো, তখন আমি বলবো যে এই সার্কিটের ইলেকট্রোমোটিভ ফোর্স কত। তখন আমি এই বাল্বের অ্যাক্রসে যতটুকু লস হয়েছে সেটা লিখবো, প্লাস এই ব্যাটারির মধ্যে যতটুকু লস হয়েছে সেটা লিখবো। তাহলে আমি যেটা পাচ্ছি এটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে একটা ব্যাটারি বা একটা সার্কিটের জন্য হয় আর কি। আর পটেনশিয়াল ডিফারেন্স একটা ব্যাটারির ভোল্টেজ পটেনশিয়াল দিয়ে এক্সপ্রেস করা যায়, অথবা যে কোনো দুইটা পয়েন্ট, এই বাল্বের অ্যাক্রসে পটেনশিয়াল কত, এই লাইটের অ্যাক্রসে, এই ফ্যানের অ্যাক্রসে পটেনশিয়াল কত, এরকম বলা হয় আর কি। আচ্ছা, এবার আসি। আচ্ছা হ্যাঁ, এই ফর্মুলা নিশ্চয়ই মোটামুটি, যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম, ইলেকট্রোমোটিভ ফোর্স, এক্সটার্নাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স, মেইন কারেন্ট। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখতেছি, যদি মোর দেন ওয়ান ব্যাটারি ভোল্টেজ সোর্স থাকে, ইন কেস
মোর দেন ওয়ান সোর্স, আমরা এতদিন তো একটা ব্যাটারি দিয়েই করছি, সার্কিটে এখন একের বেশি ব্যাটারি, তাহলে কাহিনী কি হবে? ধরো আমি তো জানি আই ইকুয়াল টু ই আর প্লাস আর, কিন্তু ই এর যদি অনেকগুলো ভ্যালু থাকে, যেমন এটা দেখো 1.5, এটা 1.5, 1.5, তিনটা 1.5, এরা সিরিজে আছে। ইন দিস কেস তারা যদি সিরিজে থাকে তখন আমরা জাস্ট তাদেরকে যোগ করে দিই, আর কিচ্ছু না, জাস্ট প্লেন যোগ করে দিচ্ছি। তার মানে IS ইকুয়াল টু ES আর প্লাস RS, ES এর ভ্যালু কত হবে? NE। NE বলতে কি বোঝানো হচ্ছে? তিনটা আছে এখানে, N এর ভ্যালু 3, E এর ভ্যালু 1.5, ইকুয়াল টু কত? 4.5। দ্যাটস ওয়াই এখানে 4.5 ভোল্ট ধরে নেওয়া হচ্ছে। এটা কি বুঝছো না? আরেকবার বলবো, হ্যাঁ? আর এস কি তিনটার যোগফল? RS হচ্ছে তিনটা রেজিস্ট্যান্সের যোগফল, মানে তিনটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের যোগফল। ES যেমন তিনটা ভোল্টেজের যোগফল, RS হচ্ছে তিনটারই ইন্ডিভিজুয়াল R প্লাস R প্লাস R, বা তুমি লিখতে পারো RS ইকুয়াল টু NR। বুঝছো ভাই? জি ভাই। এখন সিরিজ তাহলে, আচ্ছা হ্যাঁ আচ্ছা, এটা যে সেম ভ্যালুই হইতে হবে এমন কোনো ব্যাপার নাই কিন্তু, হ্যাঁ? যদি ইন কেস সেম ভ্যালু না, আমি একটা সার্কিট আঁকি সাপোজ, এখানে মনে করো 2 ওহম, এই একটা ব্যাটারি, তার ভোল্টে ই মনে করো হচ্ছে 1, আর স্মল আর মনে করো 2, এটা আরেকটা ব্যাটারি, তার ই হচ্ছে 3 আর স্মল আর হচ্ছে 1, এটা আরেকটা ব্যাটারি, তার ই হচ্ছে 4, আচ্ছা 4 না 2, ই হচ্ছে 2 আর স্মল আর হচ্ছে এটাও 2। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় এই সার্কিটের কারেন্ট ফ্লো কত হবে, হ্যাঁ কারেন্ট মনে করে এভাবে যাচ্ছে, তাহলে তুমি আই এর ভ্যালু কত ধরবা? 3 প্লাস 1 মাইনাস 2, আর এর ভ্যালু কত? 2, তারপর এখানে 2 1 2 2 1 2, যা আসে তাই। দেখো তো ভাই সার্কিটের জন্য এই কারেন্ট ফ্লোটা বোঝা যাচ্ছে কিনা? জি ভাই। ওকে। আর আচ্ছা হ্যাঁ, এটা তো আমরা বললামই। আচ্ছা হ্যাঁ, এটাই একটা ফর্মুলা। আমার মনে হয় এইভাবে আলাদা করে ফর্মুলা মনে রাখতে গেলে প্যারা আর কি, আবার এনি টেনি। সহজ কথা, যত যত ভোল্টেজ সোর্স সিরিজে যদি থাকে, যত থাকবে সব যোগ করে দিবা, আর এখানে যত থাকবে তত যোগ করে দিবা। আর যদি সবগুলো সেম ভোল্টেজের হয়, সেম টাইপের ব্যাটারি, সেম রেজিস্ট্যান্স হয়, শুধুমাত্র তখনই কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে। এই ফর্মুলাটা ক্লিয়ার তো না? এবার আসি একটু অন্যরকম কাহিনী। আগের বার আমি কেন যোগ করতে পারতেছিলাম? বিকজ সবকিছু সিরিজে ছিল, সিরিজ মানে সবকিছু খুব সুন্দর, আমরা জাস্ট যোগ করে দেই। কিন্তু প্যারালালে হইলে একটু সমস্যা আর কি। প্যারালালে হইলে কি রকম সমস্যা? এই জায়গাটাতে দেখো, এখন কিন্তু রেজিস্ট্যান্স গুলো আমি আর যোগ করে দিতে পারবো না চাইলেই। কেন যোগ করতে পারবো না? কজ তারা তো প্যারালালে, প্যারালালে তো রেজিস্ট্যান্স যোগ করা যায় না। এই কেসে কিছু ক্যালকুলেশনের মাধ্যমে ফর্মুলাটা নিয়ে আসা হয়েছে। ক্যালকুলেশন যে খুব জটিল তা আসলে না। এই যে দেখো, এই এই জিনিসটা খেয়াল করে দেখো। আচ্ছা আমরা কি এটা জানি? দেখো তো, একটা শর্টকাট টাইপ জিনিস এটা। ধরো এখানে একটা 10, আচ্ছা 10 না বলি 12, এখানে একটা 12, এখানে একটা 12,
এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? প্যারালাল করে বের করা যাবে। আরেকটা ওয়ে হচ্ছে 12/3। তার মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স গুলো যদি প্যারালালে থাকে তাহলে তাদের ইকুইভ্যালেন্টের ভ্যালু হচ্ছে যতগুলো আছে তত দিয়ে ভাগ করা। যদি এখানে দুইটা 10 থাকে, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে তাহলে? 5। এরকম আর কি, চারটা যদি এরকম থাকে, চারটা রেজিস্ট্যান্স আছে, প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 20 করে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 5 আসবে। বদরুল রাওয়াত, এটা ক্লিয়ার ভাই? জি ভাইয়া। আহমিদ? আচ্ছা, তো লাস্টটা আচ্ছা আচ্ছা, তো এখানে যে ইয়াটা, এখানে হচ্ছে তারা সবকিছু প্যারালালে এক্সিস্ট করতেছে, এবং যেটা বললাম প্যারালালে থাকার কারণে আগের মতো আমি সবকিছু রেজিস্ট্যান্স যোগ করে দিব, অর কি বলে যে তাদের ভোল্টেজ যোগ করে দিব, এমন সুযোগ আসলে এই কেসে পাওয়া যাচ্ছে না। তো যেহেতু যোগ করার সুযোগটা পাওয়া যাচ্ছে না, তাইলে এখানে আমার কি করতে হবে? রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে আমরা যা করি আর কি, ইনভার্স করে দেন যোগ করি। এখন এটা তো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু থাকলে, বাট যদি সবগুলো সেম থাকে তাহলে তো একটু আগেই আমরা একটা শর্টকাট প্র্যাকটিস করলাম যে তাদেরকে টোটাল রেজিস্ট্যান্সের সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পেয়ে যাই। তো এখানে সেম কাজটা করা হচ্ছে। ধরে নেওয়া হচ্ছে এখানে এম সংখ্যক রেজিস্ট্যান্স প্যারালালে আছে, ধরে নেওয়া হচ্ছে। যেহেতু এম সংখ্যক রেজিস্ট্যান্স প্যারালালে আছে, তার মানে কি তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে আর পি বাই এম দিয়ে লেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, ধরো আমি যদি এভাবে রাখি আর 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 এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? R/3, তাই না? তো এরকম যদি এম সংখ্যক থাকে, সাপোজ আমি ধরে নিলাম এম নাম্বার অফ রেজিস্ট্যান্স বা এম নাম্বার অফ ব্যাটারি এভাবে প্যারালালে আছে, ব্যাটারি গুলো প্যারালালে থাকা মানে তাদের রেজিস্ট্যান্স গুলো প্যারালালে আছে। তো এখানে এই জায়গাতে R/M লিখে ফেলা যায়। তো এই হচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে আর এর জায়গায় R/M লিখলো, এবং দেন বাকি ক্যালকুলেশন আসলো, সেখান থেকেই আমাদের এই জিনিসটা, এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। আচ্ছা ভাইয়া, ইপি ইকুয়ালস টু ই মানে কি বুঝলাম না। আচ্ছা, ই প্যারালাল মানে এই সবগুলাই যেহেতু প্যারালালে আছে, তাদের সবগুলোর ভ্যালু অবশ্যই সেমই রাখতে হবে, এবং তাদের আলটিমেটলি কোনো চেঞ্জ হবে না। তার মানে তুমি যদি এখানে 5 ভোল্ট রাখো, এরকম 100টা 5 ভোল্টও প্যারালালে রাখো, তার রেজিস্ট্যান্স 5ই থাকবে, কারণ প্যারালালে ভোল্টেজ কখনো চেঞ্জ হয় না। জি ভাইয়া। তাহলে এই ফর্মুলাটা একটু মুখস্থ রাখো, এটা আমাদের কাজে লাগবে। তাহলে এখন আমরা সেটা কি শিখতেছি, ব্যাপারটা একটু ক্লিয়ার করি। নরমালি তো আমরা রেজিস্ট্যান্সকে সিরিজে রাখতাম, রেজিস্ট্যান্স অনেকগুলো রেজিস্ট্যান্সকে সিরিজে রেখে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতাম, আর অনেকগুলো রেজিস্ট্যান্সকে প্যারালালে রেখে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতাম। এখন আমরা কি করতেছি, অনেকগুলা ব্যাটারিকে অনেকগুলা ভোল্টেজ সোর্সকে হচ্ছে একসাথে করতেছি, এবং তাদের ইকুইভ্যালেন্ট কারেন্ট কত সেটা বের করার চেষ্টা করতেছি। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন তোমাদের মাথায় আসতে পারে যে ধরো এটা আমি ভাবছিলাম তোমরা জিজ্ঞাসা করবে এই কোয়েশ্চেনটা, যেমন আমি বলতেছিলাম এই তিনটার ভ্যালু ডিফারেন্টও হইতে পারে, তাইলে আমরা তিনটা যোগ করে দিব, এনি ফর্মুলা অ্যাপ্লাই করব না। তাহলে এখানে যদি আমি ডিফারেন্ট ডিফারেন্ট রাখি তাইলে কি হবে? আচ্ছা, এখানে যদি ডিফারেন্ট রাখি, এটা আসলে তোমাদের পরীক্ষাতে কখনো এরকম ম্যাথ আসবে না যে ডিফারেন্ট ডিফারেন্ট কেন আসবে না, কজ আমরা জানি হচ্ছে প্যারালালে থাকলে ভোল্টেজ সমান থাকতে হয়। তো আমি যদি ভোল্টেজ সোর্সই দুইটা রেখে দিই, একটা 3 ভোল্ট একটা 4 ভোল্ট, তাহলে কেমনে কি ভোল্টেজ তো সমান রাখতেই পারতেছি না।
বাট রিয়েল লাইফে মানে তোমাদের পরীক্ষায় এগুলো আসার কোনো চান্স নাই, এটা কনফার্ম ধরে রাখ। বাট রিয়েল লাইফে যদি আমি দুইটা ভোল্টেজ সোর্সকে, ডিফারেন্ট ভ্যালুর ভোল্টেজ সোর্সকে প্যারালালে লাগাই, রিয়েল লাইফে দুইটা ডিফারেন্ট ভোল্টেজকে একসাথে লাগানো হয়, ইন দ্যাট কেস কি হবে যে হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজে কারেন্ট ফ্লো করতে থাকবে আনলেস দুইটার ভোল্টেজ সমান হয়ে যায়। এখন দুইটার ভোল্টেজ সমান হয়ে কত হবে এটা তো আমাদের আসলে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করার সুযোগ নাই। সো তোমাদেরকে রিয়েল লাইফে মানে তোমাদের পরীক্ষাতে অলওয়েজ দুইটা যখন প্যারালালে থাকবে অবশ্যই তাদেরকে সেম ভোল্টেজ দিয়েই করবে, এই আর কি। আচ্ছা, এটা ক্লিয়ার তো না ভাইয়া? 1 মিনিট ওয়েট করো ভাইয়া, কিছু কেস দেখবো আমরা এতক্ষণ যা যা দেখছি এই ব্যাটারির কাহিনী নিয়ে, ব্যাটারির সিরিজ প্যারালাল নিয়ে যত কাহিনী দেখলাম সবগুলারই একটা সামারি হচ্ছে এই টেবিলটাতে দেখার চেষ্টা করবো আর কি। আচ্ছা, প্রথমটা মনে হয় প্রথমটা নিয়ে তো কোনো সমস্যা নাই, তাই না? প্রথমটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, এই ফার্স্ট রোটা। আচ্ছা, এটা পড়ছি আমরা। এখানে চিন্তা করে দেখো, আর হচ্ছে অলমোস্ট ইকুয়াল টু 0, তার মানে কি এটাকে তুমি বাদ দিয়ে দিবা, তাহলে কি থাকে? ই বাই আর থাকে না? আর এই কেসটা দেখো, স্মল আর হচ্ছে ফার ফার গ্রেটার দেন আর, তার মানে কি তুমি যদি স্মল আর কে ধরো তাহলে তুমি ক্যাপিটাল আর কে নেগলেক্ট করতে পারো। তার মানে তুমি এখান থেকে ক্যাপিটাল আর বাদ দিয়ে দিলে, তাহলে কি থাকে? জাস্ট ই বাই আর থাকে। তাহলে হচ্ছে এটা, এটা হচ্ছে একটা ব্যাটারি, এখানে কিন্তু কোনো কম্বিনেশন নাই, জাস্ট একটাই ব্যাটারি। পুরোটা কি ক্লিয়ার? এই ফার্স্ট রোটা। কোন সেকেন্ডটা এই ফর্মুলাটা তো আমরা সিরিজের জন্য দেখলাম মনে হয়, তাই না? এখন এখানে বলতেছে যদি আর হচ্ছে ফার ফার গ্রেটার দ্যান স্মল আর হয়, ইন দ্যাট কেস এখানে কি থাকতেছে আসলে? এই জিনিসটা বাদ হয়ে গেল, তাহলে কি থাকে? এন ই বাই আর, আর ই বাই আর মানে তো আই, তাহলে কি এটাকে এন আই লেখা যায় না? তাহলে এখানে কনক্লুশন কি জানা যায়? যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু এক্সটার্নালের তুলনায় অনেক অনেক কম হয়, তাহলে এন সংখ্যক ব্যাটারির জন্য একটা ব্যাটারির এন গুণ কারেন্ট পাওয়া যাবে। আবার বলি, ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি এক্সটার্নালের তুলনায় অনেক অনেক কম হয়, তাহলে একটা ব্যাটারিতে যে পরিমাণ কারেন্ট পাওয়া যাইতো, এন সংখ্যক ব্যাটারিতে তার এন গুণ পরিমাণ কারেন্ট পাওয়া যাবে। এটা কি ক্লিয়ার বজরুল? এবার এটা দেখি, যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স এক্সটার্নালের চেয়ে অনেক বেশি হয়, বা এক্সটার্নালকে যদি অলমোস্ট ইকুয়াল টু 0 ধরে নেওয়া যায়, মানে এটা যদি বাদ দিয়ে দেওয়া যায়, কি থাকে এখানে আসলে? এন ই বাই এন আর, এন এন কাটা গিয়ে ই বাই আর ইকুয়াল টু আই থাকে। তার মানে এই একটার জন্য যা পাওয়া যাচ্ছিল, এন সংখ্যকের জন্য ঠিক ততগুলাই পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে কনক্লুশন কি জানা যায়? যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক অনেক বেশি হয় এবং এক্সটার্নাল টেন্ডস টু 0 হয়, তাহলে একটা ব্যাটারির জন্য যে কারেন্ট, তুমি যতগুলো ব্যাটারি লাগাও না কেন মোটামুটি সেম অ্যামাউন্ট অফ কারেন্টই পাবা। এটা কি ক্লিয়ার ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো সার্কিট না, পুরো সবগুলাই তো সিরিজে আছে, সবগুলো দিয়ে তো আসলে সেম কারেন্ট ফ্লো হচ্ছে, এই পুরো সবগুলাই আইএস। মানে নর্মাল একটা যখন ছিল তখন সেটাকে আই ধরতাম আমি, সেম জিনিসই যখন অনেকগুলা তখন এটাকে আইএস বলতেছে সিরিজ থেকে। আচ্ছা, এখন আমরা তো একটা ম্যাথমেটিক্যালি দেখলাম, আসলে কি এটাই সেন্স মেক করে না? চিন্তা করো, যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্সই মেইন, মানে ইন্টারনাল ব্যাটারি রেজিস্ট্যান্স নাই বললেই চলে, তাইলে তুমি ব্যাটারি বাড়াচ্ছ মানে ই বাড়াচ্ছ, কারেন্ট তো বাড়বেই, এন গুণ হবেই স্বাভাবিক। আর যখন ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি,
তাহলে তুমি ভোল্টেজ সোর্স বাড়াচ্ছ ঠিকই, সাথে আবার রেজিস্ট্যান্সও বাড়ায় দিচ্ছ ইকুয়াল অ্যামাউন্টে, তাহলে কারেন্ট তো আগের মতো থাকবে। এটাই কি স্বাভাবিক না, না লজিক্যালি চিন্তা করলে? তো ওইটাই আর কি। লজিক্যাল এটা আসলে পরীক্ষাতে আসবে না, জাস্ট এমনি বলার জন্য বললাম, মনে রাখতে সুবিধা হইতে পারে। ম্যাথমেটিক্যালি জিনিসগুলো হচ্ছে এরকম। বুঝুন ক্লিয়ার তো ভাইয়া না? আচ্ছা, এইবার আসি হচ্ছে প্যারালালি। এখানেও সেম, এই ফর্মুলা তো আমরা দেখলাম একটু আগে। যদি তারা সিরিজে প্যারালালে থাকে তখন এই ফর্মুলা, যদি আর হচ্ছে ফার ফার গ্রেটার দেন স্মল আর হয়, তাহলে আমি এটাকে নেগলেক্ট করতে পারি এবং এম কাটা গিয়ে ই বাই আর থাকে। তার মানে ই বাই আর ইকুয়াল টু কি থাকলো, আই থাকলো। তার মানে একটা সার্কিটের যে কারেন্ট ফ্লো তুমি 1000টা লাগাইলেও প্যারালালে সেম কারেন্ট ফ্লোই হবে, যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্স ফার ফার গ্রেটার দেন ইন্টারনাল রেজিস্ট্যান্স হয়। আচ্ছা, আর যদি ইন্টারনালটা অনেক বড় হয় এক্সটার্নালের তুলনায়, তাহলে এখানে উল্টা, যে আই, তাহলে এটা বাদ দিয়ে দিলাম, কি থাকতেছে এম ই বাই আর। তাহলে ই বাই আর মানে হচ্ছে আই, তার মানে এম ইন্টু আই। তার মানে একটার জন্য যত পাইতা, এম সংখ্যকের জন্য তার এম গুণ পাবা। রিভার্স কেস হয়ে গেল। এখন পুরো টেবিলটা একবার একটু পড়ে দেখো, শুধু পড়া না, বেটার হয় আরো এখান থেকে খাতায় নিজেই করতে পারো কিনা। তুমি ধরো টেবিলে এই তিনটা তোমাদের সবই তো মুখস্থ, জাস্ট এই রোটা লিখলা, তারপর তিনটা কেসের জন্য নিজে নিজে আলাদা তিনটা লিখে 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 নিচে ডিরাইভ করতে পারতেছো কিনা একটু দেখো খেয়াল করে, তাইলে আর ভুলবা না। লেখা হইলে আমাকে জানাও। এবার তোমরা দুইটা সার্কিট সলভ করবা, কিন্তু সব সেম ভ্যালু দিয়ে দিয়েছে, আসলে ইজিয়ার করে ফেলছে। আচ্ছা ঠিক আছে, দুইটা সার্কিট দুইটা আলাদা আলাদা ভ্যালু আসবে, সলভ করো, আনসার আসলে আমাকে বললো। এখানে আমাদের কারেন্টের ভ্যালু বের করতে হবে, মানে কারেন্ট বলতে কোন কারেন্ট একটু ডিনোট করে দেই, এই যে এটা, দিস ইজ IS, I1, I2 ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বের করবা। সিমিলারলি এখানে IP, I1, I2। আচ্ছা, এখানে কারেন্ট বের করতে একটু প্যারা খাবা। আচ্ছা, এটা দরকার নেই, জাস্ট IP-টাই বের করবা। ঠিক আছে, এই IS, I1, I2 আর এখানে IP, এই ভ্যালুগুলো একটু বের করে আমাকে বলো কত কত আসে। কোনটা ভাই? একটা আসছে, ওকে। এটা একটা বোর্ড ক্রিয়েটিভ, আমি কোশ্চেনটা একটু ট্রান্সলেট করি। তো এখানে হচ্ছে 4টা ব্যাটারি আছে, 1টা 2টা 3টা 4টা ব্যাটারি, প্রত্যেকটারই ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে 1.5 ভোল্ট, প্রত্যেকটারই ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 0.2 ওহম ইন্টারনাল রেজিস্ট্যান্স, এবং এই সার্কিট দিয়ে এই জায়গা দিয়ে মেইনলি 0.4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্সটার্নাল রেজিস্ট্যান্স। এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ভ্যালু কত এটা জানতে চাওয়া হচ্ছে। কোয়েশ্চেন, এখানে 4টা ব্যাটারি, এনার ভ্যালু 4, তাহলে সিরিজে কানেক্ট করা হচ্ছে এবং সার্কিটের মেইন কারেন্ট ফ্লো IS ইকুয়াল টু হচ্ছে 20 গেল। সেম 4টা ব্যাটারিকেই যদি প্যারালালে কানেক্ট করা হয়, তাহলে সেখানে কারেন্ট ফ্লো হয় 6.83, এবং বোথ কেসে, সিরিজ এবং প্যারালাল বোথ কেসেই এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 10 ওহম। তোমার কোয়েশ্চেন হচ্ছে এই যে 4টা ব্যাটারি প্রত্যেকটা তো সেম ইলেকট্রোমোটিভ ফোর্স, প্রত্যেকটা ইলেকট্রোমোটিভ ফোর্সের ভ্যালু কত এবং প্রত্যেকটার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত। কোয়েশ্চেনটাকে আরেকবার রিপিট করবো নাকি একবার পড়ে দেখো তোমরা, লাগলে আমাকে বলো, আবার রিপিট করো।
প্রতিটা সার্কিটের ইলেকট্রোমোটিভ ফোর্স ই, আর প্রতিটা ব্যাটারির ই, প্রতিটা ব্যাটারির আর, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স। মোটামুটি আই থিঙ্ক তোমাদের আর কোনো মোটামুটি সিম্পল সার্কিট হইলে বা মোর দেন ওয়ান ব্যাটারি থাকলে তোমরা পারবা। নতুন কনসেপ্ট কার্শফের ল, এটা দিয়ে আমরা নেক্সট দিন শুরু করব। আমরা একটা চ্যাপ্টারের অর্ধেকের মতো পড়ছি আই থিঙ্ক। সো আমরা নেক্সট দিন থেকে মানে কালকে ইনশাল্লাহ হচ্ছে আমরা কার্শফের ল দিয়ে শুরু করব। এটা মোটামুটি একটা বিগ কনসেপ্ট। কার্শফের ল এমন একটা জিনিস, এটা দিয়ে যে কোনো সার্কিট সলভ করা যাবে, যে কোনো সার্কিট এই কনসেপ্ট দিয়ে আমরা সলভ করতে পারবো। আমরা ইন্টার লেভেলে খুব আহামরি খুব কঠিন কিছু দেখবো না, মোটামুটি ধর 2-3টা ব্যাটারি থাকবে এরকম টাইপের কিছুই দেখবো আর কি। আচ্ছা ঠিক আছে ভাই।